প্রথম নিট 2019 যখন সিরিয়াসলি দিলাম তখন আমার মার্কস এসেছিল 457, 457। তো সেই বছর সিলেকশন হয়নি। তারপরের বছর আমি দিলাম নিট 2020, সেখানে আমার মার্কস এসেছিল 590। সময় এসে আমি প্রায় 3.5 থেকে 4 মাস পড়াশোনাই করতে পারি। আগের দিনের ঘটনাটা যারা শুনেছো তারপর থেকে আমি বলছিলাম যে আমার নিটের প্রস্তুতি ভালো ছিল, আমি অ্যালেনে ছিলাম, অ্যালেনে মার্কস প্রায় 600+ আসছিল। এখন কেন কোভিডের কারণে আমার রেজাল্ট যেটা এক্সপেক্টেড ছিল সেরকম কেন হয়নি? তো যখন আমরা লকডাউনে ওখানে আটকে পড়লাম মার্চ মাসের দিকে, তখন গোটা ভারতবর্ষেই তখন লকডাউন। এখন ওখানে যখন লকডাউন চলছে তখন মজার ঘটনা তো অনেক কিছুই ঘটে। পড়তে পড়তে হঠাৎ করে যখন স্ট্রেস, তখন শুনতে পাচ্ছি যে নিটের ডেট পিছিয়ে যাবে বা এক্সাম নাও হতে পারে, নিট এখন অনেক দিন পিছিয়ে যাবে। এই আনন্দে সবাই মানে একদম মাথাহারা হয়ে গিয়ে পড়াশোনার যা লিঙ্ক ছিল সমস্ত লিঙ্ক কিন্তু ছুটে গেল। ছুটে যাওয়ার পর পড়াশোনা প্রায় স্টপ। ওখানে আমরা প্রায় 10 থেকে 15 দিনের কাছাকাছি লকডাউনের সময়, কোভিডের সময় ওখানে ছিলাম। এরপর বিভিন্ন গভর্নমেন্ট, হয়তো শুনেওছো তোমরা, যে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট সব কোটা থেকে স্টুডেন্টকে নিয়ে আসার জন্য বাস পাঠাচ্ছে, গাড়ি পাঠাচ্ছে, কেউ নিজে নিজে আসছে। আমরাও অনেক রকম চেষ্টা করেছিলাম নিজে নিজে যাওয়ার, তো হয়নি। তারপরে একদিন শুনলাম যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের যে নিয়ে আসার জন্য স্টেট বাস পাঠাচ্ছে। তখন প্রত্যেক দিন এই সমস্ত খবর নিয়ে চলতো, পড়াশোনা কিন্তু কিচ্ছু হতো না, সারাদিন এই খবর চলতো, অথবা কিছু ইনডোর গেম চলতো, মোবাইল ইউজ করা চলতো, এগুলোই টুকটাকভাবে শুরু হয়ে গেছিলো তখন। এবার মোবাইল কিন্তু আমার কাছে সেইভাবে ছিল না। কোভিড পড়ার পর একটা নতুন মোবাইল ওখানে স্ক্রিন টাচ কিনেছিলাম পড়াশোনা করতে হয় বলে, যেটাতে পড়াশোনা কিন্তু সবার পক্ষেই হয়নি, আমারও হয়নি, নর্মাল জিনিস। তো বাড়ি চলে এলাম বাসে করে। তো বাসে করে বাড়ি যখন চলে এলাম, এবার তো গ্রামের দিকে তো কোভিড নিয়ে তো একটা বেশ ভালো রকম একটা গম্ভীর ব্যাপার ছিল, যে বাইরে থেকে কেউ আসছে তাকে কিন্তু একদম কোয়ারেন্টাইন করতেই হবে। তো একইভাবে আমিও যখন বাড়ি ফিরে আসলাম, আমাকে তখন বাড়ির, আমাদের দুতলা যে বাড়ি, দুতলার বাড়ির একটা রুমে আমাকে কোয়ারেন্টাইন করে দেওয়া হলো। বাড়ির সবাই নিচের তলায়, আমি একা শুধু উপরের তলায়, এবং আমাকে আমার দাদা খাবার দিতে আসতো। এবার সেই সময় ঠিক এই টাইমটা যেমন চলছে রোজা মাস, একইভাবে তখনও রমজান ছিল। তো কোভিডের সময় ওই রোজা করেই সেই মাসটা কেটে যায়। এরপর 14 দিন পর আমি মোটামুটি বাড়ির সবার সঙ্গে মানে মিশতে শুরু করি। তার আগে একা একা ছিলাম, তখন পড়াশোনা একদমই করতাম না। তার মানে প্রায় 1 মাস এখন হয়ে গেছে যেই টাইমে কিন্তু আমি কোনোরকম কোনো ভালোভাবে পড়াশোনা করে উঠতে পারিনি বা পড়াশোনা করতে পারিনি। এরপর সবথেকে মেন কারণ যেটা, যে এবার তো ঠিক হয়ে গেছে, রোজা হয়ে গেছে, সব কিছুই কেটে গেছে, তো এখন কেন পড়াশোনা করতে পারিনি? এবার আমার একটা পূর্বের ঘটনা আমি বলি। সেটা হচ্ছে আমি ক্লাস 7 থেকে, মানে 2012 সাল থেকে আমি থাকতাম হচ্ছে হোস্টেলে। হোস্টেল মানে বাড়ি থেকে দূরে গিয়ে অন্য জায়গায় পড়াশোনা করা। তো 2012 সাল থেকে প্রায় কন্টিনিউ 2018 সাল পর্যন্ত আমি হোস্টেল থেকেই উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপর 18 থেকে 19, 19 থেকে 20, 2 বছর আমি ছিলাম অ্যালেনে। তো অ্যালেনেও একইভাবে বাড়ির বাইরে। এবার যারা হয়তো হোস্টেলে পড়েছো তারা হয়তো রিলেট করতে পারবে জিনিসটা, যে আমরা যখন হোস্টেলে থাকি, হোস্টেল থেকে যখন বাড়ি আসি, আমাদেরকে আদর যত্ন করা হয় কেমন না, অ্যাজ একটা আত্মীয় যেমন বাড়িতে আসে 10 দিন বা 5 দিনের জন্য, একইভাবে আমাদেরকেও কিন্তু ওইভাবে ট্রিট করা হয়। তো সেই পরিবেশে পড়াশোনা একদম, ওই যখন থেকে মিশনে পড়তাম তারপর থেকে যখনই বাড়ি আসতাম না কেন, একদম পড়াশোনা হয়ে উঠতো না। এটা একদম বাস্তব কথা, যে কোনো মিশনের ছেলের জন্যই বাস্তব এটা। তো বাড়িতে আসতাম, খেলাধুলা করে, ভালোভাবে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, এদিক ওদিক ঘুরে, এইভাবেই কেটে যেত। একইভাবে কোভিডের পর যখন আসলাম, কোভিডের পরে এসে এবার বাড়িতে এখন পড়তে হবে নিটের জন্য, কিন্তু যে মেন্টালিটি অলরেডি তৈরি হয়ে আছে, যে হ্যাবিট অলরেডি তৈরি হয়েছে, সেটা তো ভাঙা সহজ নয়। সে কারণে কি হলো না, পড়াশোনা করতেই পারছি না। যতই প্রেশার আসুক, যতই এক্সামের কথা ভাবি, পড়াশোনা সেইভাবে করতে পারছি না যেটা অ্যালেনে থাকাকালীন করতাম। মানে ধরো 7-8 ঘন্টা বা 9 থেকে 10 ঘন্টা যে সেলফ স্টাডি করা, ওই জিনিসটা কিন্তু আর হয়ে উঠছিল না। তো এইরকমভাবেই কোনো একদিন ক্লাস, 2 দিন ক্লাস, 3 দিন ক্লাস, এভাবে করছি। করতে করতে সেই সময় কি হলো, কোভিডের সময় একটা মহল দেখেছো। কোভিডের সময় যারা যেখানে কাজ করতো গ্রামের সবাই বাড়ি ফিরে এসেছে। এবার বাড়ি ফিরে আসার পরে গ্রামের ছেলের পরিমাণ অনেক বেশি, সেই সঙ্গে কিন্তু খেলাধুলার প্রচলনটা অনেক বেশি চালু হয় কোভিডের সময়। সবাই যেহেতু বাড়িতে আছে, সবাই বিকালে কী হবে, খেলা। ওই পুলিশের চোখে ফাঁকি দিয়ে বা যখন একটু আধটু কোভিডটা কমলো, সবাই ওই খেলাধুলাতে একদম যুক্ত হয়ে গেলাম। আমারও বাড়ির জাস্ট পাশেই একটা গ্রাউন্ড আছে, তো সেখানেই মোটামুটি 3:30 বা 3টে বাজলেই শুরু হয়ে গেল খেলাধুলা, একদম 6টা পর্যন্ত খেলাধুলা চললো, 6টা 6:30। প্রত্যেক দিনের রুটিন কী ছিল, সকালে ঘুম থেকে ওঠো 9টা বা 10টার সময়, উঠে নাস্তা করো, নাস্তা করে পড়তে ইচ্ছা গেলে কিছু পড়ো, তারপরে খাও দাও, খেলতে চলে যাও। এইভাবেই মোটামুটি কেটে গেল সন্ধ্যেবেলাটা 1 থেকে 2 ঘন্টা, মানে রেয়ার মিনিমাম কিছু পড়লে পড়তাম। এইভাবে দিন কাটছে, এক্সামের ডেট চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে প্রোটেস্ট হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র হতে থাকছে।
এবার এইভাবে প্রোটেস্ট চলতে চলতে এসে পড়লো যে ডেটটা, সেটা হচ্ছে আগস্ট মাসের 17 তারিখ। আগস্ট মাসের 17 তারিখে আমরা মোটামুটি একটা ফাইনাল বুঝতে পারলাম যে যার ডেট আগে চেঞ্জ হয়েছে। আর এখন যত সামনেই প্রোটেস্ট হোক না কেন, টুইটারে প্রোটেস্ট হতো তখন, যতই প্রোটেস্ট হোক না কেন নিটের ডেট কিন্তু আর চেঞ্জ হবে না। এবার 17 আগস্ট আমরা জানতে পারলাম নিটের ডেট কবে একদম ফাইনাল ফিক্সড হচ্ছে না, 13 সেপ্টেম্বর পরীক্ষা, 13 সেপ্টেম্বর রবিবার 2020 সাল। এবার 17 আগস্টের পর থেকে কিন্তু বহু স্টুডেন্ট সবাই মিলে কিন্তু আন্দোলন তখনও চালিয়ে যায়। বহু পলিটিক্যাল নেতা তারা কিন্তু আশ্বাস দিতে থাকে যে না, ডেট চেঞ্জ হবে, এই সময় কোভিডের সময় কিন্তু এক্সাম হবে না, এই সময় কোভিড পিকে যাচ্ছে আবার। তো বিভিন্নভাবে এইভাবে মানে একটা ভ্রমের শিকার হয় সবাই স্টুডেন্ট। আমরা কিন্তু 17 আগস্ট আমি এবং আমার কিছু বন্ধু যারা এলএনে পড়তাম, আমরা ঠিক করলাম যে এবার ডেট পিছুক আর যাই হোক না কেন, এতদিন পর্যন্ত প্রায় 4 থেকে 5 মাস তো কিছুই পড়তে পারিনি সেইভাবে, এবার কিন্তু আমাদেরকে পড়াশোনাটা স্টার্ট করতে হবে। তো আজকে ভিডিও টাইটেলে তোমরা যেটা দেখলে যে 27 দিনে আমি কী করে রিভিশন করে পেয়েছিলাম, তো সেই ঘটনাটা আজকে বলি। 17 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর প্রায় 27 দিনের মতো হয়। এই 27 দিনে কিন্তু আমি পড়াশোনা করে নিট পেয়েছিলাম। এবার আমি তোমাদেরকে বলি যে আমি কীভাবে পেয়েছিলাম বা আমার মেন্টালিটি কী ছিল, তোমাদের মেন্টালিটি কী হতে পারে। এখনও প্রায় তোমাদের টাইম আছে 40 দিনের মতো, তোমরা কীভাবে এই টাইমটাকে কাজে লাগাতে পারো সেটা নিয়ে আমি একটুখানি আলোকপাত করি। বহুজন আমাকে জিজ্ঞাসাও করো যে কম টাইমে কী করে দাদা রিভিশন করবো, আজকে সেটা নিয়ে আমি ঘটনাটা বলবো। তো সবথেকে প্রথমে যখন 17 আগস্ট আমি পড়তে বসলাম, তখন বহু বন্ধুদের সঙ্গে আমার মানে যারা আমার ভালো বন্ধু ছিল সবাই এখন মেডিকেল কলেজে কম বেশি, কেউ এনআরএসে আছে, কেউ আরজি করে, কেউ কলকাতা মেডিকেল কলেজে, কেউ বর্ধমানে, কেউ মুর্শিদাবাদে, এরকম আমাদের 4-5 জন বন্ধুর একটা গ্রুপ ছিল। তো আমরা সবাই প্রথমে ঠিক করলাম যে তাহলে আজ থেকে মোটামুটি পড়তে বসতে হবে এবং আমাদেরকে কিছু একটা কাজ করতে হবে। আমি সব থেকে প্রথম পার্সোনালি আমি আমার নিজের মতো করে একটা জিনিস ভাবলাম, একদম হাইপোথেটিক্যালি একটা থিওরি ভাবলাম যে আমি একটা কাজ করি, যে জিনিসটা তোমাদেরকে অলরেডি আগেও বলেছি এবং নিজে অ্যাপ্লাই করেছি। তো সেইভাবে আগে অ্যাপ্লাই করিনি অতটা রিস্ক নিয়ে, এখন যেটা অ্যাপ্লাই করেছিলাম তখন কি করেছিলাম আমি না, এবার যেহেতু সামনে একদম এক্সাম, তাহলে আমাকে নিজেকে বুঝতে হবে যে আমার কোন জায়গাটা কমপ্লিট নেই আর কোন জায়গাটা কমপ্লিট। হ্যাঁ, একটা জিনিস ডিসক্লাইমার এখানে দিয়ে দিই, আমি কিন্তু সেই স্টুডেন্টদের মধ্যে নয় যাদের কিন্তু সিলেবাস এখনো কমপ্লিট হয়নি। আমি কিন্তু তাদের মধ্যে ছিলাম যাদের সিলেবাস অলরেডি কমপ্লিট এবং খুব ভালোভাবে রিভিশন অলরেডি দুবার তিনবার অলরেডি দেওয়াই আছে, ওই ধরনের একটা স্টুডেন্ট ছিলাম। তো সুতরাং এমন কোনো স্টুডেন্ট এই জায়গায় নিজেকে বসিও না যার সিলেবাস অলরেডি কমপ্লিটই হয়নি। তো আমি পুরো সিলেবাস আমার কমপ্লিটেড ছিল। আমি বলছি না, এলএনের পরীক্ষায় আমার প্রায় 600 আপ নাম্বার আসতো, 620, 30 এরকম নাম্বার আসতো। তো সুতরাং আমি সেই জায়গার থেকে বলছি যে 620 কেউ পাচ্ছে, হঠাৎ করে 4 মাস পড়লো না, তারপরে কী করে সে নিট পাবে, যে 27 দিন তার জন্য এনাফ কিনা, সেটা নিয়ে আমি বলছি। তো আমি প্রথমে কী করলাম, তখন আমাদের সময় এনটিএ এক্সাম কন্ডাক্ট করবে বলে এনটিএ একটা অ্যাপ বের করে, এনটিএ অভ্যাস অ্যাপ, তোমরা হয়তো নামটা শুনেওছো। তো ওই অ্যাপটা আমার খুব ভালো লেগেছিলো, দারুণ লেগেছিলো। কারণ কি, তুমি ওটা প্রচুর রুল ছিল, যেমন এক্সামটা চালু করলে এক্সামটা কিন্তু হঠাৎ করে মাঝখানে ছেড়ে দিতে পারবে না বা অন্য অ্যাপে ট্রান্সফার হতে পারবে না, মানে এই অ্যাপ থেকে তুমি অন্য অ্যাপে গেলেই কিন্তু এটা সঙ্গে সঙ্গে এক্সামটা ওখানে স্টপ হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। সেই সঙ্গে এক্সামটা দেওয়ার পর তোমার কিন্তু প্রত্যেকটা জিনিসের মার্কস থেকে শুরু করে পুরো ক্যালকুলেশন একটা খুব ভালো রিভিউ সহ দিয়ে দিত এখানে, তার সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, যেগুলো ভুল হয়েছে বা ঠিক হয়েছে প্রত্যেকটার অ্যান্সার। আমি কী করলাম, এনটি অভ্যাস অ্যাপটাকে নিলাম। আমি এবার সে পুরানো 2019-এর নিটের ঘটনায় চলে গেলাম, যে আমার কী কী সাবজেক্টে গোলমাল হয়েছিল, আবার সেখান থেকে আমি তুলে নিয়ে এসে আমার প্রিপারেশনটা শুরু করি। তো আমি কী করলাম, প্রথমে চাইলাম যে আমার ফিজিক্সটা যেহেতু সিলেকশন দেয়নি, তাই আমি ফিজিক্সটাকে কিন্তু এই বছরে একদম স্ট্রং পয়েন্ট নিয়ে চলবে। অলরেডি বললাম যে আমার প্রিপারেশনেও স্ট্রং পয়েন্টই ছিল। তো আমি কী করলাম, যে এনটি অভ্যাস অ্যাপ খুললাম। এনটি অভ্যাস অ্যাপে মোটামুটি 3টের মতো আমি প্রথমে ফিজিক্সের এক্সাম দিলাম একদিনে, 17 তারিখ বা 18 তারিখে এরকম একটা দিনে এক্সাম দিলাম। তারপর দিনে আমি এক্সাম দিলাম হচ্ছে বায়োলজি, তারপর দিলাম কেমিস্ট্রি। এভাবে এক্সাম দেওয়ার পর আমি যেমনভাবে তোমাদেরকে বলেছিলাম 99 ডেজ স্ট্র্যাটেজির ভিডিওটাতে, একইভাবে কী করলাম, শর্ট লিস্ট করলাম কোন চ্যাপ্টার স্ট্রং, কোনটা মিডিয়াম আর কোনটা আমার জন্য খারাপ। তো আমি প্রথমেই কী করলাম, আমি প্রথমে ভাবলাম যে প্রত্যেক দিন আমাকে বায়োলজি কিন্তু এনসিআরটি মিনিমাম এই 27 দিনে মিনিমাম 3বার এনসিআরটি আমাকে শেষ করতে হবে। প্রথম যে আমি এনসিআরটিটা শেষ করব ওটা আমি 15 দিনের একটা সাইকেল নিতে পারি, তারপরে যেটা শেষ করব ওটা 7 দিনে নিতে পারি, তাহলে 15 7 22, আর তারপরে যেটা শেষ করবো ওটা কিন্তু আমাকে 3 দিনে শেষ করতে হবে। মোটামুটি হাফ ডে করে ভাগ করলাম, প্রথমটা 15 দিন, তারপরটা 7 দিন, তারপরটা 3 দিন। তো এইভাবে এনসিআরটিটা আমি পড়তে তখনই স্টার্ট করলাম। প্রত্যেকদিন মোটামুটি আমি এনসিআরটি একটা টার্গেট নিয়ে চলতাম, যে আমাদের 38টা চ্যাপ্টার আছে, 15 দিনে ভাগ করলে মোটামুটি দিনে 2 বা 3টে করে আমাকে চ্যাপ্টার রোজ পড়তে হবে। তার মধ্যে আবার কোনোটা স্ট্রং চ্যাপ্টার, কোনোটা উইক চ্যাপ্টার আছে। তো এইভাবে প্রত্যেক দিন আমি চেষ্টা করতাম 3 থেকে 4টে বা 4 থেকে 5টা এনসিআরটি চ্যাপ্টার কিন্তু নিটের জন্য পড়ে রাখা। এবার অনেকের প্রশ্ন হবে যে 4টে বা 5টা চ্যাপ্টার কী করে দাদা পড়তে, বাকি ফিজিক্স কেমিস্ট্রি কী করতে। আমি প্রথমে বায়োলজি পড়তাম, তারপরে ফিজিক্স এবং কেমিস্ট্রি একইভাবে দুটো করে চ্যাপ্টার নিয়ে পড়তাম, ফিজিক্স কেমিস্ট্রি। এবার অনেকের মনে হবে দাদা একবার কী করে, আমি আবার বলে দিচ্ছি যে আমার কিন্তু সব পড়া ছিল অলরেডি আগে, সেখান থেকে আমার রিভিশন করতে খুব একটা বেশি কিন্তু টাইম লাগছিল না বা টাইম লাগেনি, হয় ভুলে গেছিলাম 4 মাসের ডিউরেশনে অনেক কিছুই ভুলে গেছিলাম। তো সেই জিনিসটা জাস্ট রিক্যাপ করছিলাম। তো সেই কারণে কি হয় না, আমি প্রথমে সকালবেলা উঠতাম, ওটা এনসিআরটির আগে চেষ্টা করতাম যতটা পড়ার। এবার এনসিআরটি পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেলে ফিজিক্স বা কেমিস্ট্রি আমি কী করতাম, ফিজিক্স বা কেমিস্ট্রি আমার এলএনের যে নোটস ছিল, এলএনের স্যারদের নোটস করতে লাগতাম।
এবং দিনের একটা নির্দিষ্ট সময় কি করতাম, বিকালের দিকের কথা বলছি, বিকালের দিকে আমি কি করতাম, বাড়িতে যেখানে পড়তাম বাড়ি থেকে মানে বাড়ির যে ছাদেতে আসতাম, অ্যালেনের এতদিন পর্যন্ত যা এক্সাম দিয়েছিলাম আমি 1 বছর 2 বছরের টেস্টে, প্রত্যেকটা টেস্ট পেপার আমার কাছে ছিল, আর টেস্ট পেপার প্রত্যেকদিন নিয়ে আসতাম দুটো করে নিয়ে এসে কী করতাম, আমি প্রত্যেকটা টেস্ট পেপারে অ্যানালাইজ করতাম, মানে আমার এক্সাম দেওয়ার পর আমি প্রত্যেকটা অ্যানালিসিস করে রাখতাম যে কোথায় ভুল হচ্ছে, কী ভুল হচ্ছে, এখানে কোন ফর্মুলাটা ইউজ হবে। তো সেইভাবে আমি বিকালে বসে বসে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট ছাদে বসে আমি দুটো কোশ্চেনকে কভার করতাম। এইভাবেই আমার প্রত্যেক দিন বিকালটা কিন্তু কোশ্চেন কভারিংয়ের ওপরেই যেত, প্রত্যেক দিন কভার করতাম। এবার অনেকের প্রশ্ন পড়বে যে দাদা এই মাঝখানে কি মক টেস্ট দাওনি? না, 1 সপ্তাহে আমি কোনো মক টেস্ট দিইনি। ওই 3টে দেওয়ার পর আমি স্ট্রং পয়েন্ট লো পয়েন্ট জেনে যাওয়ার পর আর কোনো এক্সাম দিইনি। 1 সপ্তাহ পর এক্সাম দিলাম। আমি প্রথম যখন এক্সাম দিচ্ছিলাম তখন আমার যা মার্কস আসছিল এখন প্রায় তার 2 গুণ বা 2.5 গুণ বেশি মার্কস আসতে শুরু করে। ঠিক আছে, এবার আমাকে যদি জিজ্ঞাসা করো যে দাদা এই সময় কীভাবে এত কনসেন্ট্রেশন সব পড়তে বা কত ঘন্টার মতো পড়তে, তো একটা জিনিস আমি আমাদের গ্রামে যারা জিজ্ঞাসা করে তাদেরকেও বলি, তোমাদেরকেও বলছি। আমি একটা ঘরের মধ্যে থাকতাম সিঙ্গেল, তো সেখানে টেবিল ছিল, চেয়ার ছিল, লাইট ছিল আর বেড ছিল। আমি সকাল থেকে সন্ধ্যা আমি টাইম দেখতাম না, আমি পড়তে স্টার্ট করতাম। ধরো কথার জন্য বলছি আমি সকাল 6টার সময় যদি উঠি বা কোনো দিন সকাল 8টার সময় উঠি, আমি কিন্তু আমার শিডিউল ছিল একটা যে এইটা আমাকে এই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমি ওই দিনের মধ্যে ওটাকে কমপ্লিট করার চেষ্টা করতাম। আমি কটা বাজছে, কটার সময় কি শেষ করবো, কটার সময় স্নান করবো, কোনো কিছু ছিল না। যখন আমার ইচ্ছা যেত, যেমনভাবে ইচ্ছা যেত, আমি সেইভাবে কী করতাম, সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করতাম। কোনোরকম কোনো টাইম দেখতাম না। তো জাস্ট একটা মোটামুটি ডিউরেশন থাকতো যে এতক্ষণের মধ্যে আমাকে চ্যাপ্টার শেষ করতে, শুধু ওই টাইমটা দেখতাম যে 2টো পর্যন্ত পড়া হয়ে গেছে, আর পড়বো না, এবার রেস্ট নিই, এরকম কিছু ছিল না। আমি পড়তে ইভেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর যদি আমাকে মনে হতো যে আমার রেস্ট দরকার, আমি কিন্তু 15 থেকে 20 মিনিটস ঘুমিয়ে যেতাম, একটা ছোট ন্যাপ নিতাম। তো এইভাবেই ন্যাপ নিতাম, আবার পড়তাম, ন্যাপ নিতাম, পড়তাম। হতে পারে আমি কথার জন্য বলছি 10 ঘন্টা পড়তাম, 10 ঘন্টা ঘুমাতাম, কিন্তু 10 ঘন্টা যে পড়তাম এটা পুরো একদম আমার ব্রেন কিন্তু খুব একদম জাগ্রতভাবে পড়তাম, যে টায়ার্ড হয়ে গেছে আমি তাও পড়ছি এরকমভাবে করতাম না, চেষ্টা করতাম একটা ছোটো ন্যাপ নিয়ে নেওয়ার। এবার এই জিনিসটা বহুজনের সমস্যা হতে পারে যে একটা ছোটো ন্যাপ নিতে গিয়ে দেখবে 15 মিনিটের ঘুম, দেখবে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো সেই কারণে তোমরা কি করবে, তোমরা যদি মনে হয় যে রাত্রের দিকে যদি ন্যাপ নেবে তাহলে বাড়ির কাউকে পাশে ডাকবে। যেমন আমার নিট পাওয়াতে আমার বাবার খুব বড় অবদান, আমার বাকি ফ্যামিলি মেম্বার, বাবা ছাড়া মা দাদা সবারই অবদান আছে। তো বাবার সব থেকে বড় অবদান কারণ এই কারণেই বলছি, কারণ আমি যখন রাত জেগে পড়তাম, ধর আমি কথার জন্য বলছি কোনোদিন 1টা পর্যন্ত পড়লাম, 1টা পর্যন্ত পড়ার পর আমি বললাম বাবাকে যে 5টার সময় আমাকে তুলে দেবেন। তো বাবা কী করতো, ওই 1টার সময় পর্যন্ত আমি পড়লাম, তখন তো মোটামুটি জেগেই আছেন কম বেশি, আমার পিছনে ঘুমাচ্ছেন বেডে। তো 4-5টার সময় উঠে কিন্তু বাবা আবার আমাকে তুলে দিতেন। আমি যদি বাবাকে বলছি যে আমি 11টার সময় আজকে ঘুমিয়ে যাচ্ছি, আমাকে 3টের দিকে তুলে দেবে, বাবা কিন্তু 3টের সময় তুলে দিত। এরকমভাবে তোমাদের বাড়ির কিন্তু যে কোনো একজনকে দিতে পারো দায়িত্ব, আর বাবা মা তো ছেলের জন্য সব কিছুই করতে রাজি আছে। তোমরাও পজিটিভ অ্যাপ্রোচ দেখাবে, তোমরাও নিজেদের বেস্টটা দেবে, দেখবে বাড়ির মানুষ সবাই কিন্তু তোমাদেরকে হেল্প করবে। এইভাবে আমার পড়াশোনাটা স্টার্ট হতে লাগলো, চলতে লাগলো। 1 সপ্তাহ পর এক্সাম দিলাম, এক্সাম দিয়ে আমি দেখলাম মোটামুটি আমার রেঞ্জ ওই 500 থেকে 550-র মধ্যে চলে আসছে। তারপরে আবার 3 দিন 4 দিন ছাড়া আমি একটা করে সিলেবাস চেষ্টা করতাম যে কমপ্লিট এক্সাম দেওয়ার, মানে কমপ্লিট সিলেবাসের ওপর এনটি আভ্যাস অ্যাপ থেকে বা এলএনের যে টেস্ট অ্যাপ ছিল অ্যাপ থেকে এক্সাম দিতাম। ধীরে ধীরে যখন আমি লাস্ট এক্সাম দিলাম, ওটা কিন্তু দিয়েছিলাম নিটের মাত্র 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগেই আমি এক্সাম দিয়ে তারপরে কিন্তু আর কোনো রকম কোনো এক্সাম দিইনি। বহুজন সিনিয়রও আমাকে মানা করেছিল যে 1 সপ্তাহ আগে এক্সাম দেওয়ার পর আর কোনো এক্সাম দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো 1 সপ্তাহ এক্সাম দেওয়ার পর কেন প্রয়োজন নেই সেটা একটু ডিসকাস করে দিই। সেটা হচ্ছে যে 1 সপ্তাহ পর থেকে তোমাকে চেষ্টা করতে হবে যত পারবে রিভিশন দেওয়ার। এতদিন পর যা টেস্ট দিয়েছো মোর দেন এনাফ, তোমার টাইম ম্যানেজমেন্ট করার জন্য, তোমার বাবলিংয়ের সমস্যা থাকার জন্য, যা কিছু করার জন্য মোর দেন এনাফ। 1 সপ্তাহ কিন্তু তুমি টাইম দাও। 1 সপ্তাহের মধ্যে কী করেছিলাম আমি, প্রথম 2 দিন ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে পড়েছিলাম, তারপর দিনে ফিজিক্স বা কেমিস্ট্রি একদিন করে শেষ করার চেষ্টা করেছিলাম, যে 11 একদিন, 12 একদিন, 11 একদিন, 12 একদিন। তারপরে বায়োলজি লাস্টের 3 দিনে বায়োলজি পড়েছিলাম, পুরো 11 এবং 12 পুরো বায়োলজি কিন্তু এনসিইআরটি তোমরা অবশ্যই রিভিশন করে তারপরে এক্সাম দিতে যাবে। কারণ তোমরা জানো, আমিও জানি যে এনসিইআরটি লাইন বাই লাইন কিন্তু নিটে কোশ্চেন আসে, তার বাইরে কিছু আসে না। সুতরাং তুমি যদি আগে পড়ে রাখো, তোমার হয়তো সাবকনসিয়াস মাইন্ডে থাকতে পারে, কিন্তু খাতায় তোমার সিওর থাকতে হবে ওটা। যখন তুমি বাবলিং করবে তোমার ওটা যেন মাইন্ডের মধ্যে সিওর থাকে। তো সিওর করার জন্য কিন্তু যত রিসেন্ট মেমোরিতে ঢোকাবে তত কিন্তু বেটার। তুমি এক্সামের জাস্ট আগে পর্যন্ত বায়োলজিটা পড়ো, আর বায়োলজি পড়ার সঙ্গে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি যদি ফর্মুলা দেখতে ইচ্ছে যায় ফর্মুলা দেখবে। তো এইভাবে মোটামুটি আমার জার্নি ছিল, যে 27 দিনের মধ্যে আমি পুরো সিলেবাসটাকে 2বার বা 3বার কমপ্লিট করেছিলাম, রেগুলার এক্সাম দিয়েছিলাম, প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করেছিলাম, এবং এইভাবেই আমি নিট 2020 এক্সাম দিই এবং 596 আমার নাম্বার আছে। এখানে একটা অ্যাডিশনাল জিনিস বলি, যে সেই সময় 2020 সালে আমি কিন্তু জেইমেন এক্সাম দিয়েছিলাম, সেটা আমার নিট এক্সামের 10 বা 15 দিন আগের মতো কিছু একটা পড়েছিল, সেপ্টেম্বর 13 তারিখ, এটা হতে পারে সেপ্টেম্বর 1 বা 2 তারিখ আমার জেইমেনের কিছু একটা ডেট পড়েছিল। আমি চেয়েছিলাম যে জেইমেনটা দিয়ে দেখি যে আমার ফিজিক্স কেমিস্ট্রি কোন স্টেটে আছে। তো আমি দিয়ে আসি, এবং জেইমেন আমার যথেষ্ট ভালো স্কোর হয়, 98 পার্সেন্টাইলের মতো ছিল ফিজিক্স কেমিস্ট্রিতে। তো বাকি ম্যাথের তো
জানোই ম্যাথ কি আর করবো, যেমন পেরেছিলাম করে দিয়েছিলাম বা আন্দাজে করেছিলাম। তো আমি স্যাটিসফাইড ছিলাম যে জেইমেনে মোটামুটি ভালো মার্কস এসেছে, তার মানে আমার নিটের ক্ষেত্রে ওটা খুব ভালো হবে। আর রেজাল্টও নিটের আগেই দিয়ে দিয়েছিল ওটা, তো সেই কারণে নিট একদম মোটামুটি কনফিডেন্স নিয়ে গেছিলাম। এবার নিটের দিনের একটা ঘটনা বা আমার নিটের দিন কেমন ছিল এটা নিয়ে আমি একটা নেক্সট কোনো দিন একটা ঘটনা দেবো যে আমার নিটের দিনের কেমন অভিজ্ঞতা। আর তোমরা যদি সত্যি নিটের দিনের আমার অভিজ্ঞতা সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ভিডিও যদি আরও চাও আরও কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদের জন্য রেগুলার ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ অল।